আমার দেশ স্বাধীন হয়েছে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সব সম্প্রদায়ের মানুষ যারা দেশপ্রেমিক তাদের আত্মত্যাগে। বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম যেমন আছেন, আশফাক উল্লাহ খানও আছেন। তাই ভারতবর্ষের স্বাধীনতার পেছনে মুসলমানদেরও অবদান আছে, যা অস্বীকার করছে ব্রিটিশের দালাল করা দল আরএসএস, বিজেপি। হুমকি দিচ্ছে, শাসানি দিচ্ছে, বলছেন আজাদি স্লোগান দেওয়া যাবে না, আমরা দেব, প্রতি মুহূর্তে আমরা দেব আজাদি স্লোগান। যতদিন মানুষের ক্ষুধা থাকবে, এই ক্ষুধার থেকে আজাদি চাই। যতদিন বেকারই থাকবে, বেকারত্ব থেকে আজাদি চাই। যতদিন মা বোনদের সম্মানহানি হচ্ছে, এই অসম্মান, তার থেকে আমরা মুক্ত চাই, আজাদি চাই। এই আজাদির স্লোগান আমরা দেব। এই আজাদির শব্দে তাদের আপত্তি, কারণ আজাদির পর্যায়ে তাদের কোনো ভূমিকা ছিল না। নতুন পাঠ্যক্রম তৈরি হচ্ছে ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার জন্য। আমরা সকলে জানি ব্রিটিশরা বলতো সিপাহী বিদ্রোহ, আর লন্ডনে বসে সুদূর কার্ল মার্কস মতন একজন আন্তর্জাতিক স্তরের মানবতাবাদী দার্শনিক, যা মার্ক্সবাদের প্রবক্তা, তিনি লন্ডন লাইব্রেরিতে বসে বলেছিলেন এটা ভারতবর্ষের প্রথম স্বাধীনতার যুদ্ধ, সিপাহী বিদ্রোহ শুধু না। হিন্দু মুসলমান একসঙ্গে ব্রিটিশের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আটকে উঠেছিলেন ব্রিটিশ জমানার। এই 57 পর 58 সালেই ভারত সচিব উড তিনি চর্চা করলেন সভা করে, ভয়ঙ্কর অবস্থা কি হবে, ব্রিটিশকে তো রাখা যাবে না, কি করে এই বিভাজন আনা যায়। এই 58 সাল থেকে 62 সাল পর ভারত সচিব যারা ছিলেন বসে একটা রূপরেখা তৈরি করলেন, ভাগ করতে হবে এদেরকে। কীভাবে ভাগ করব? আমরা আজকের তারিখে দাঁড়িয়ে শ্রদ্ধা জানিয়েছিলেন, গোটা ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে লড়াই সংগ্রাম আন্দোলনে আমরা সামিল আছি, আজকের দিনেও আছি। কি কঠিন পরিস্থিতিতে এই আগস্ট মাস আমরা চর্চার মধ্যে আছি, মানুষের কাছে জানান দিতে চাই পূর্ণ। আপনারা সকলে জানেন, ইতিহাসের পাঠ্যক্রমে আমরা জানি, শুনেছি ইতিহাস। 1939 সালে দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়। 41 সালে জার্মান সোভিয়েত আক্রমণ শুরু করে, আরও আক্রমণটা বাড়তে থাকে গোটা পৃথিবীতে। কমিউনিস্টরা সেই সময়কালে দাঁড়িয়ে আমাদের দেশে শুধু ব্রিটিশ যাক নয়, ব্রিটিশ তো যেতেই হবে, পাশাপাশি আমাদের দেশে শ্রমজীবী মানুষের স্বার্থে একটা এমন ব্যবস্থা হোক, তার লড়াই করছে। এই লড়াই জনযুদ্ধের স্লোগান, এই আন্দোলন চলছে। আর 42 সালে 8ই আগস্ট রাত্রিবেলায় বম্বেতে মিটিং হচ্ছে, কংগ্রেসের অধিবেশন। নেহরু প্রস্তাব দিচ্ছেন 9ই আগস্ট থেকে ভারত ছাড়ো আন্দোলন শুরু হবে, মহাত্মা গান্ধীর নেতৃত্বে করেঙ্গে গিয়ে মরেঙ্গে। এই স্লোগানে গোটা দেশ উত্তাল, ব্রিটিশকে তাড়াতে হবে। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে যে সংকট তৈরি হয়েছে, খাদ্যের সংকট, মানুষের জীবন জীবিকা যে অত্যাচার বাড়ছে, ব্রিটিশকে তাড়ানোর লড়াই সংগ্রাম, সেই ভারত ছাড়ো আন্দোলনের প্রতি বেইমানি করেছিল যারা, হিন্দু মহাসভা, আরএসএস, তারা ব্রিটিশকে বলেছিল এই আন্দোলনকে দমন করো। এই ভারত ছাড়ো আন্দোলনের আজকে একটা ঐতিহাসিক দিন। আজকের দিনেই আপনারা সকলে জানেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ পর্যায়ে 1945 বিজয় রথ সামিল করেছিল সভ্যতাকে বাঁচাতে স্তালিনের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়ন। রাইখস্ট্যাগের লাল পতাকা উঠেছিল, সভ্যতাকে বাঁচিয়েছিল। হিটলাররা যে নৃশংসতা নামে গোটা পৃথিবীর সামনে রক্ষা করেছিল সমাজতান্ত্রিক ব্যবস্থা সোভিয়েতের নেতৃত্বে, গোটা পৃথিবীতে যাতে এই ভাবধারা না প্রসারিত হয়, যারা ছিল সে মিত্রশক্তির পক্ষে হিটলারকে পদানত করার জন্য, সেই মার্কিন যুক্তরাষ্ট্র সেই সময়কালে দাঁড়িয়ে ভাবলো গোটা পৃথিবীতে একটা জানান দিতে হবে। এইবার এই দশক, এই শতাব্দী চলবে মার্কিন সাম্রাজ্যের নেতৃত্বে। আজকের তারিখে নাগাসাকিতে দাঁড়িয়ে ফ্যাট বয় বলে একটা মারণাস্ত্র ফেলে, ৭৪,০০০ মানুষ নাগাসাকি শহরে মারা যায়, যাকে নাগাসাকি দিবস বলে আজকের তারিখ। একটা অস্ত্র আনো, তারা আবিষ্কার করলে অস্ত্র হচ্ছে ধর্ম। ধর্মকে সামনে আনো, তাহলে এটা বিভাজিত হয়ে যাবে। ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন আর করতে পারবে না, টুকরো টুকরোভাবে ভাগ করতে হবে ভারতবর্ষের মানুষকে। তারপরেই দাঁড়িয়েই রাজনীতির মধ্যে ধর্ম আসা শুরু করলো, তার আগে ছিল না। আমরা ভারতবাসী, ভারতকে মুক্ত করতে হবে, একসঙ্গে রাস্তায় নেমেছিলাম। ব্রিটিশের পরিকল্পনা যেটা হচ্ছে, আর সেই সময়কালে দাঁড়িয়েই একজনই মাত্র তাদের নাম শোনা যায়, যারা দেশ চালাচ্ছেন, তাদের আদর্শ নেতা সাভারকার, বিনায়ক দামোদর সাভারকার, আর তার ভাই গণেশ সাভারকার। তিনি ফ্রি ইন্ডিয়া মুভমেন্টে দাঁড়িয়ে লন্ডনে পড়তে গেছিলেন, সেখানে দাঁড়িয়েও আন্দোলন করেছিলেন, স্বপ্ন দেখেছিলেন তিনিও কিছু একটা করবেন। জেলের মধ্যে গেলেন,
জেলে যাওয়ার পর দেখলেন কিছুদিন কালাপাড়িতে থাকলেন। 1911 সালে মার্চ মাসের 18 তারিখ 82 নম্বর একটা সেলের ঘর, সেকে ঘর থেকে বেল বেজে উঠলো তার পাশ থেকে দাঁড়িয়ে। জেলার ঘুরে বেড়াচ্ছেন, কি হচ্ছেটা কি, দাঁড়িয়ে কি ঘটেছে, কি ঘটনা ঘটলো জেলের মধ্যে কালাপানিতে। দেখলো ইন্দুভূষণ সাহা নামে একটি ছেলে জেলের মধ্যে ছিল, অত্যাচার সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করে জেলখানার মধ্যে দাঁড়িয়ে। তারপর উল্লাসকর দত্ত তিনি প্রতিবাদ জানান, ওই কালাপানি যারা জেলা ছিলেন ব্রিটিশের, তাদের কাছে এই অত্যাচার কেন হচ্ছে। উল্লাসকর দত্তকে চেয়ারে বেঁধে দাঁড়িয়ে ইলেকট্রিক শক দিতে 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 পাগল করে দেওয়া হয়। 12 বছর পাগলা গারদে ছিল, তিনি মারা যান। এত কষ্ট থাকবে জেলের মধ্যে, সম্ভব না। এই সাভারকার তখন চিঠি লেখা শুরু করলেন, আমি আর ব্রিটিশের বিরুদ্ধে নেই, আমি মুচলেখা দিচ্ছি। বারবার চিঠি দিচ্ছেন, ছাড়া পেয়ে গেলেন। তাদের উত্তরসূরি হচ্ছে আজকের RSS বিজেপি, যারা দালালি করেছেন। ভারতবর্ষের বুকে হিন্দু মুসলমানকে কিভাবে ভাগ করব। মওদুদি নামে একজন মুসলিম মৌলবাদী নেতা আর মুঞ্জে নামে হিন্দু মৌলবাদী নেতা চলে গেছিলেন মুসলিনের কাছে। ভারতবর্ষেও আমরা এমন একটা দেশ চাই, ধর্ম বিদ্বেষ ঘৃণা এই দিয়ে শাসকদের পক্ষে সওয়াল করব। মুসলিনের পাঠশালা ছিল এই, তোমাকেও চালাতে হবে এইভাবে দাঁড়িয়ে, অন্যের ধর্মের ঘৃণা করতে শেখো, মগজ ধোলাই করো, তরুণ প্রজন্মকে এমন পাঠ দাও, ঘৃণা বিদ্বেষ ছড়াও। ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে 1925 সালে RSS-এর জন্ম হলো সেই তত্ত্ব নিয়েই। ইতিমধ্যে 23 সালে লিখে ফেলেন হিন্দুত্ব নামে একটা দলিল, কোনো ধর্ম নয়, তিনি নিজে বলেছেন এটা কোনো ধর্মের বিষয়টা পলিটিক্যাল এজেন্ডা। এই পলিটিক্যাল এজেন্ডা ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র গঠন করবার জন্য আজও সমানভাবে চলছে। প্রতিদিন প্রতি মুহূর্তে দাঁড়িয়ে ব্রিটিশের দালালি করা, বিভেদ সৃষ্টি করা একটা শক্তি, তারা দেশ চালাচ্ছে। তাই ভয়ঙ্কর দিনে দাঁড়িয়ে আমরা শপথ নিতে চাই ভারতবর্ষকে কীভাবে রক্ষা করব। তৃণমূল কংগ্রেস খারাপ আমরা জানি, তৃণমূল কংগ্রেস মানে চোর গুন্ডা ধর্ষণকারীর পক্ষে আমরা জানি, তৃণমূল সম্পর্কে আর বলার কিছু নেই। মানে বিতৃষ্ণায় ভরে গিয়েছিল, এর থেকে মুক্ত চাই এ রাজ্যকে। তাই এই রাজ্যকে বাঁচানোর জন্য অনেকে ভেবেছেন CPM-কে ভোট দিয়ে নষ্ট করব, এই আপদটাকে বিদায় করি। আমরা বলেছি বারবার এই আপদ যাবে ঠিক, কিন্তু বিপদ আনবেন না, মানুষ বোঝেনি। মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারা বেশিরভাগ মানুষ ভেবেছিলেন বিজেপিকে যদি ঠেকাতে পারে তৃণমূল কংগ্রেস তাকে ভোট দিই, আর তৃণমূল থেকে অতিষ্ঠ হওয়া মানুষ ভেবেছে একে আবার চলে আসবে, না আসে, তার জন্য আমরা বিজেপিকে আনি। বলেছিলাম বিজেপি এই দল আরও ভয়ঙ্কর, সভ্যতার বিরোধী, মানবতা বিরোধী। আজকে মানুষ হাল বুঝছেন। 14 সাল থেকে মোদীর নেতৃত্বে ভারতের সরকার চলছে। একটা বিষয়ে বলতে পারবেন কোনো সম্প্রদায়ের মানুষ ভালো আছে? কোনো সম্প্রদায়ের ভালো মানুষ নেই, মানুষ ভালো নেই। জিনিসপত্রের দাম বাড়ছে, বেকারি বাড়ছে, দারিদ্র বাড়ছে, অনাহার বাড়ছে, সম্পদ লুট হচ্ছে, কয়েকটা পরিবার ফুলে ফেপে উঠছে। মোদী সরকার, কারণ তারা কর্পোরেটের সঙ্গে চলে। কর্পোরেট আর কমিউনাল নেক্সাস এই শব্দ ব্যবহার করছি। কর্পোরেট মানে বহুজাতিক কোম্পানি মুনাফার জন্য যে কোনো পথ অবলম্বন করে, আর কমিউনালে মৌলবাদ। আমরা সব মৌলবাদের বিরুদ্ধে। যদি মুসলিম মৌলবাদ হিন্দুদের ঘৃণা করতে শেখায় তার বিরুদ্ধে, হিন্দু মৌলবাদ মুসলিমকে ঘৃণা করতে শেখায় আমরা তারও বিরুদ্ধে। উভয় মৌলবাদের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রামে আয়দানে আছি। এই অঞ্চলের মানুষ দেখেছেন কি অবস্থা হয়েছে পঞ্চায়েতে দাঁড়িয়ে। 23 সালের পঞ্চায়েত, 24 সালের লোকসভায় দাঁড়িয়ে আমাদের রাজনৈতিক কর্মীরা কাজ করতে পারেনি। ভয়ঙ্কর অবস্থা হয়েছিল। সুজন চক্রবর্তী প্রার্থী প্রচার করতে বাধা, পঞ্চায়েতে আমাদের প্রার্থীরা প্রচার করতে বাধা, পোলিং এজেন্ট বসতে দেব না। এই তৃণমূলের গুন্ডারা এই শাসন করেছে, অত্যাচার করেছে, আমরা জানি। আমরা বোঝানোর চেষ্টা করছি তৃণমূল করেছে লুম্পেনের দল, RSS-এর তৈরি করে একটা দল। এই দলটা কোনো রাজনৈতিক দল নয়, কোনো মতাদর্শ নির্দিষ্ট নেই, নাশকতা। এটা একমাত্র লুট করো, চুরি করো। এই দলটাকে বাঁচাতে হয় লাল ঝান্ডা, লাল ঝান্ডা ছাড়া কোনো অন্য রাস্তা নেই। গোটা ভারতবর্ষের বুকে লাল ঝান্ডাকে তাদের ভয়। ভারতবর্ষের পার্লামেন্টে কতজন MP আছে আমাদের? মাত্র 3 জন। ত্রিপুরায় যখন বিজেপি সরকার দখল করলো, মাত্র 2টো লোকসভার আসন ত্রিপুরাতে দাঁড়িয়ে। দিল্লিতে লাড্ডু বিলি করছেন নরেন্দ্র মোদী, তাদের উল্লাস। সাংবাদিকরা বললেন দাঁড়িয়ে মাত্র 2টো লোকসভার আসন ত্রিপুরায়, আপনারা এত উল্লাস কেন? এই বড় বড় রাজ্য দখল করেছেন, উত্তরপ্রদেশ মহারাষ্ট্র থেকে শুরু করে একের পর এক বড় বড় রাজ্য সরকার পেয়েছেন, কিন্তু ত্রিপুরাতে এত উল্লাস কেন?
বলছেন এটা হচ্ছে আমাদের উল্লাস, একটা ভাবধারা মার্ক্সীয় সমাজতন্ত্রের ভাবনা চিন্তা করে কমিউনিস্ট, তাদের থেকে আমরা সরকার নিয়েছি, এইটা আমাদের বিজয়। যখন রাজ্য সরকার আমাদের এই আসলেন এই 26 সালে, নরেন্দ্র মোদী বললেন এবার হচ্ছে দাঁড়িয়ে পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে ভারতবর্ষের বুকে কোনো কমিউনিস্ট সরকার নেই, কেরল নেই, ত্রিপুরা নেই, পশ্চিমবাংলা নেই। অর্থাৎ ভাবনার পরিবর্তন হলো। কারণ আরএসএসের শতবর্ষে তারা শপথ দিয়েছে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে কমিউনিস্ট বিচারধারাকে নিঃশেষ করা হচ্ছে তাদের কাজ। তাই কংগ্রেস এমপি হতে পারে, আরজেডি হতে পারে, তৃণমূল হতে পারে, কোনো সমস্যা নেই। কমিউনিস্ট পার্টির প্রতিনিধি যাতে পার্লামেন্টে না থাকে, বিধানসভায় না থাকে, এরা বড্ড মানুষের কথা বলে, এরা সম্প্রীতির কথা বলে, রাষ্ট্রায়ত্ত সম্পদ লুট হচ্ছে তার বিরুদ্ধে এরা কথা বলে, আম্বানি আদানি সব সম্পদ নিচ্ছে, লাল ঝান্ডা আপোষহীন লড়াই করে, নির্বাচনী বন্ডের টাকা নেওয়ার বিরুদ্ধে এরা কথা বলে, দুর্নীতি করলে তার বিরুদ্ধে এরা কথা বলে। টাকা দিয়ে কেনা যায় না। শতরূপকে লোভ দেখিয়ে পারবে তোমার এমপি করবো, এমএলএ করবো দাঁড়িয়ে বিজেপি আর তৃণমূলে যাবে না। আদর্শগত অবস্থান নিয়ে লাল ঝান্ডায় আছে আমরা যারা আছি, আমরা এই লড়াইটা করছি এইখানে দাঁড়িয়ে। আগামীকাল একটা বড় লড়াই ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে। দিল্লিতে শ্রমিক, কৃষক, ক্ষেত মজুররা কনভেনশন করে ঠিক করেছে এই 10ই আগস্ট আগামীকাল গোটা দেশ জুড়ে আইন অমান্য, জেল ভরো আন্দোলন। কারণ দেশের সরকার ইউএপিএ আইন অর্থাৎ মোদির বিরোধিতা করেছিল, সরকারের সমালোচনা করেছিল, তুমি রাষ্ট্রদ্রোহী। সরকার আর দেশ আলাদা। সরকার নির্বাচিত প্রতিনিধি, তাদের একটা সরকার থাকবে, সেই সরকারটা তার পরিকল্পনা রূপায়ণ করবে, তার অনেকগুলো মাধ্যম আছে। কিন্তু দেশ, আমার দেশ, কচ্ছ থেকে কইমা, সুদূর হিমালয় থেকে কন্যাকুমারিকা, এই বিস্তৃত সমস্ত মানুষ জনগোষ্ঠী আমার দেশ। কে কোন ধর্মের এটা আমাদের প্রশ্ন না। এদেশের দেশ মানে নদী, পাহাড়, জঙ্গল, রাস্তাঘাট না। এদেশের মানব সভ্যতা, মানব জাতি, তার সংস্কৃতি বাঁচিয়ে রাখো, এটা আমার দেশ। দেশের সংবিধানকে অতি শপথ দিচ্ছে নরেন্দ্র মোদী, আর এদিকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী কি বলছে? আমাদের সংবিধান কি বলে? উই দ্য পিপল অফ ইন্ডিয়া। প্রথমেই বলছে আমরা ভারতের নাগরিক, আমরা ভারতের হিন্দু, এটা বলে না। আমি ভারতের মুসলমান, এটা বলে না। দেশের সংবিধান শপথ নেবার পর বলে আমি দলমত নির্বিশেষে, বর্ণ নির্বিশেষে, ভাষা নির্বিশেষে আইনের শাসন প্রতিষ্ঠা করব, আমি কোনো সত্য গোপন করব না। এই শপথ নেওয়ার পর বলতে পারে শুক্রবারই, বলতে পারে জেহাদি, মুসলমানদের ঘৃণা করা বলতে পারেন? পারে না। ওরা দেশ বিরোধী, আমরা দেশে প্রেমী। বারবার পরীক্ষা দিয়েছি। আমরা বলি আমাদের গর্ব করার আছে, অসংখ্য গর্ব করবার আছে। পূর্বসূরি যা আছে আত্মত্যাগ করেছে আমাদের দাঁড়িয়ে। সেলুলার জেলের যদি পাথরে লেখার নামগুলো বেশিরভাগ ক্ষেত্রে অনুশীলন সমিতি, যুগান্তর দল থেকে যারা যারা নাম লিখে কমিউনিস্ট পার্টির খাতায় নাম লিখিয়েছিলেন, তারা কমিউনিস্ট পার্টির জীবনের শেষ দিন পর্যন্ত ছিলেন। লক্ষ্মী সাইকেল, সুভাষচন্দ্র বসুর যে আইনের গ্রুপের মহিলা বাহিনীর তার প্রধান ছিলেন, জীবনের শেষ দিন সিপিআইএম এর সদস্য ছিলেন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন যা বলা হয়, আমরা বলি যুব বিদ্রোহ, গণেশ ঘোষ মাস্টারদার সহকর্মী, জীবনের শেষ দিন পর্যন্ত সিপিআইএম এর সদস্য ছিলেন। আমরা বলি দেশপ্রেম আত্মত্যাগ করতে শেখায়। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করতে শিখেছিলেন বাচ্চা স্কুলের ছেলে। ভগৎ সিংয়ের ফাঁসি তার প্রতিবাদের জন্য দেশের পতাকা নিয়ে ভারত ছাড়ো, ব্রিটিশ ভারত ছাড়ো বলে ঘুরে বেড়াচ্ছেন। পুলিশ গ্রেপ্তার করে স্কুলে নিয়ে যান এবং আদালতে নিয়ে যান। বাচ্চা ছেলেটাকে বলা হয়েছে তুমি যে দেশের ব্রিটিশকে তাড়ানোর কথা বলছো, ভারতের স্বাধীনতার কথা বলছো, বাচ্চা ছেলে তুমি কি বোঝো, কি নাম তোমার? সে বলেছে